ওই মন্দির নির্মাণ নিয়ে ব্রাহ্মণ সমাজের নিষেধ আছে, তা বোধহয় তুমি জানো না। ওই মন্দির ধর্মবিরুদ্ধ। আগে জানি। জানো? তুমি জানা সত্ত্বেও এই কাজ গ্রহণ করেছ? শাস্ত্রী মশাই, আমি একজন অত্যন্ত নগণ্য ভাস্কর। আপনারা দ্বিজ ব্রাহ্মণ, ধর্মাধর্মের বিচার আপনারা তো করবেনই। তবে আমি শুধু নিয়েছি এই মূর্তি নির্মাণের কাজ। কাজ শেষ হলে রানীর মার হাতে তুলে দেব। এর বাইরে তো আমার কিছু করণীয় নেই। আর আমি যদি এই মূর্তি না গড়ি, অন্য কোনো কারিগর তো গড়তে পারে। দেখো নবীন, যেভাবেই হোক এই অধর্ম আমরা বন্ধ করবই। শুনছি তার নাকি এই মন্দির গড়বে কোন এক ম্লেচ্ছ সাহেব কোম্পানি। দেখো নবীন, তুমি একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করো। মন্দির তো ঈশ্বরের বাসস্থান। তা যদি পবিত্রই নাই হয়, তাহলে তার ফল যে হিতে বিপরীত হতে পারে। সমাজে অকল্যাণ দেখা দেবে, অমঙ্গল দেখা দেবে। তুমি সব জেনে শুনেও কেনই অনাচারে অংশগ্রহণ করছো? একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করো। ওই শূদ্রাণী বিধবা যে মিথ্যে স্বপ্নের প্রচার করছেন, ওই সব করে উনি মানুষকে বিভ্রান্ত করছেন। এসব করলে তো সমাজটা রসাতল হয়ে যাবে। হ্যাঁ, আপনি আমায় ক্ষমা করুন। আমি আপনার মন্দিরের বিগ্রহ গড়ব। কি অপরূপ রূপ মায়! একদিকে যেমন সে ভয়া, গলে মুন্ডমালা, হাতে খড়গ, আবার অন্যদিকে মুখে সেই মধুর হাসি, যেন সকলকে বড়া ভয় দিচ্ছে। আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না হয়তো শাস্ত্রী মশাই, যে আমি কেন এই কাজ নিয়েছি। তবে আপনাকে একটা কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই কাজ হবে আমার সর্বশ্রেষ্ঠ কাজের একটা নিদর্শন। আর একটা কথা, আমি নিজে রানীমার কাছে গিয়েছিলাম। ওনার স্বপ্নের কথা শুনেছি ওনার মুখ থেকেই, ওনার দেবী রূপের বর্ণনা শুনেছি। আমি বুঝেছি যে উনি কাউকে ঠকাচ্ছেন না, উনি কোনো মিথ্যে দম্ভ প্রকাশও করছেন না। তাই আমার সিদ্ধান্ত, আমি এই মূর্তি গড়ব। নবীন, নবীন, তুমি স্বয়ং শাস্ত্রী মহাশয়ের সামনে দাঁড়িয়ে এ কি কথা বলছো বাবা? সত্যই বলছি, আমার হৃদয়ের অনুভূতির কথাই বলছি। আমায় মার্জনা করবেন শাস্ত্রী মশাই, তবে এ মূর্তি আমি গড়ব। দেখো সুকুমার, ভাস্করকে সাবধান করা আমার কাজ ছিল, আমার দায়িত্ব ছিল, করলাম। এরপর যদি কোনো অনর্থ হয়, তার সম্পূর্ণ দায় কিন্তু অন্যের। তবে আমার স্থির বিশ্বাস, যারা অধর্ম করে, যারা অধর্মের পথে যায়, তাদের উপর ঈশ্বরের অভিশাপ নেমে আসবে। চলো সবাই এখান থেকে। নবীন,
নবীন, এখন কিন্তু আমাদের অনেক সতর্ক হয়ে থাকতে হবে। এই ব্রাহ্মণদের ব্যবহার আমার মোটেই ভালো লাগেনি। শুনেছি রানীমার অনেক কাজে এরা বাধার সৃষ্টি করে চলেছে। আমি তো বললামই বাবা, আমার এখন ধ্যান জ্ঞান স্বপ্ন সব ওই কোষ্ঠী পাথরগুলোর মধ্যে সন্নিহিত। এই পাথরগুলোর মধ্যে দিয়ে জীবন্ত হয়ে উঠবে দেবী মূর্তি। দেবী মূর্তি। দিদমা, ও দিদমা, দিদমা তুমি এখানে? সেই সকালে খেয়েছো, তারপর থেকে তো কিচ্ছুটি মুখে দাওনি। আমি তোমার জন্য পেশাদ এনেছি, এ নাও, কে নাও। তুই আবার এখানে পেশাদ আনতে গেলি কেন? যা আগে ঘরে রাখ, আমি যাচ্ছি। দেখছিস না আমি কাজ করছি। এখন কোনো কাজ বাজ তোমাকে করতে হবে না, আমি কিন্তু পেশন্যকে পাঠিয়ে দেবো। ভালো হবে তো? তোমাকে টেনে টেনে নিয়ে যাবে। ওরে বাবারে, রক্ষে করো। শোনা দিদি আমার, তুই ঘরে গিয়ে পেশাদখানা রাখ, আমি গেলুম বলে। ঠিক তো? আরে বাবা হ্যাঁ রে, তোদের দুটোকে নে না, আমি এবার পাগল হয়ে যাব। যা। ঠিক আছে। মা, মা আপনি এখানে? একখানা সংবাদ দেবার আছে। সংবাদ? কি সংবাদ মতো? সব সব ভালো তো? হ্যাঁ মা, ভালো সংবাদ। পাড় আর ঘাট বাঁধানোর কাজ সম্পূর্ণ হয়েছে। জন সাহেব বলেছেন, উনি খবর পাঠিয়েছেন আমরা যেন গিয়ে একবার দেখে আসি সকলে। কি কি কইছো কি মতন? তুমি তুমি নিজে গিয়ে দেখে এসেছো? হ্যাঁ মা, আমি নিজে গিয়ে দেখে এসেছি। এবার মনে হয় না পাড় ভাঙার কোনো সম্ভাবনা আছে। নিজে গিয়ে দেখবেন না হয় কেমন মজবুত হয়েছে পাড়। আমি সত্যি ভাবতে পারছি না, জানো তো মতন, এখন আমি ভাবতে পারছি না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আমি আমি সত্যি এবার মন্দিরের কাছে হাত দিতে পারবো। জানো তো মতুর, আমি না একটু আগে সব নথিপত্র ভালো করে দেখছিলাম। আমার মনে হয় মন্দিরের জন্য কিছু পাকাপাকি বন্দোবস্ত করা উচিত। মানে মন্দিরের নিত্য খরচার জন্য যদি আমরা তালুক থেকে যে টাকাখানা আসে সেই টাকাখানার ব্যয় করি, তাহলে কেমন হয় তুমি বলো মতন? মা, এখনো অনেক সময় আছে। আগে মন্দির স্থাপন হোক, উদ্বোধন হোক, তারপর না হয় নিত্য খরচের কথা ভাবা যাবে। ঠিকই করেছো মতন। আসলে আমারই বারবার মনে হয় মন্দির তৈরি করতে বোধহয় অনেক দেরি হয়ে গেল। আসলে কি জানো তো মতুর, আমি সত্যিই জানি না হাতে আর কটা দিনই বা সময় আছে। মা, হ্যাঁ গো মতুর, মানুষের জীবন তো বড়ই অনিশ্চিত, জানো তো বাবা। আচ্ছা আপনি এসব কথা কেন বলছেন বলুন তো? মন্দির ভালো করে স্থাপন হবে, উদ্বোধন হবে, আমি সব দায়িত্ব নিলাম। এখন দয়া করে আপনি মন্দির নিয়ে চিন্তা করবেন না। দিদমা, দিদমা পেশাদ পড়ে আছে যে। হে বাবারে, যাচ্ছি বাপু যাচ্ছি। এই দুই নাত বউকে নিয়ে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি, জানো তো মতুর। ওদের সারাক্ষণ মনে হয় ওদের দেবমার সেবা যত্ন হচ্ছে না। আপনি ঠিক কথাই বলে। আপনি তো নিজের শরীরের খেয়াল রাখেন না, জোর না করলে তো খাওয়া দাওয়া করেন না আপনি। মতুর, তুমিও? হ্যাঁ বড় বৌমা, যাও জোর করে তোমার দিদিমাকে নিয়ে যাও, আর ভালো করে দেখাশোনা করো, সামনে অনেক বড় বড় কাজ রয়েছে। যাও। চলো এবার। যাচ্ছি বাবা যাচ্ছি। আচ্ছা শোনো মতুর, কাল কিন্তু আমরা সকলে মিলে ঘাট আর পাড় দেখতে যাব, তুমি কিন্তু মাথায় রেখো। হ্যাঁ মা। চল এবার। একেবারে ভেঙে সব গুড়িয়ে দিবি, সব কিছু গুড়িয়ে দিবি। বড় গুমর বেড়েছে,
শাস্ত্রী মশাইকে বলে দিচ্ছে কে ঠকাচ্ছে আর কে ঠকাচ্ছে না। সব ভাঙ। কিন্তু কিন্তু নবীন অমন মানুষ নয়, সে তার কাজ ছাড়া কিছুই বোঝে না। ভাঙ ভাঙ, সব ভাঙ, সব ভাঙ, সব ভাঙ, গুড়িয়ে দে সব ভাঙ। সব গুড়িয়ে দে, সব গুড়িয়ে দে। কে কে ওখানে? সবাই চলে এসো, সবাই চলে এসো, চলে এসো সবাই। আমি একটু জলের ধার ধরে এগিয়ে যাচ্ছি, দেখি ফাটলগুলো কত দূর অব্দি গেছে। তুমি আবার বেশি জলের ধার দিয়ে যেও না, তুমি সাঁতার জানো না। মতুল, তুমি কিন্তু একটুখানি ভালো করে পরীক্ষা করে নিও বাবা, যেন কোনো পাটল না থাকে। এইবার যদি পাড় আবার ভেঙে যায় তাহলে কিন্তু তা গড়া আর সম্ভব হবে না। না, আপনি একেবারে চিন্তা করবেন না, আমি সব পরীক্ষা করিয়ে নিয়েছি। আর যারা পরীক্ষা করেছেন তারা বলেছেন এবারে পাড় বাঁধানো একেবারে মজবুত হয়েছে। আর আপনার নাতি যদু, সেও পরীক্ষা করিয়ে নিয়েছে। হ্যাঁ দিদমা, আর কোনো ভয় নেই, এবার সব ঠিকই হবে। আমি না হয় আরেকবার গিয়ে দেখছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি তো বললাম সকলে পরীক্ষা করে নিয়েছেন, তুমি কি বুঝবে এত? হ্যাঁ, তুমি ওদের থেকে বেশি জানো, সবটাতে বাড়াবাড়ি তোমার। গোপাল বাবা, আগের ঘটনাখানা আমরা যে এখনো ভুলতে পারিনি, তাই তোমাকে একটুখানি সাবধানে থাকতেই হবে যে বাবা। আর শোনো মতো, সাহেব কোম্পানিকে তুমি কইবে তারা যেন মন্দিরের কাজে হাত দেয়, আর পার বাঁধানোর জন্য তাদেরকে বেশি টাকাও দিও। আর তাদেরকে কয়ও আমি খুব নিশ্চিন্তে হয়েছি, মন্দিরের কাজ যেন ভালোই ভালোই হয় মা। তুমি দেখো মা। জয় মা, জয় মা, জয় রানীমা। সেজবাবু, একটিবারের জন্য বাড়ি যেতে হবে। নবীন ভাস্কর মশাই এসছেন। আসলে ব্রাহ্মণরা ওনার কাজের জায়গায় গিয়ে ওনার কাজে বাধা দেওয়াতে উনি তা শোনেননি, আর সেই কারণে একটা সর্বনাশ ঘটে গিয়েছে। কি সর্বনাশ হয়েছে? আসলে কারা যেন রাতের বেলায় নবীন ভাস্করের কাজের জায়গায় গিয়ে তার কাজের সরঞ্জাম, মূর্তি, এই সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে এসেছে। কি করেছেন কি আপনি? না না মতো, আমাদেরকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আচ্ছা, নবীন নবীন যদি ভয় পেয়ে যায়, কেন যে এসব বারবার হচ্ছে আমি জানি না। আর দেরি করলে চলবে না। আচ্ছা, নবীন আমাদের জন্য অপেক্ষা করছে তো? আগে হ্যাঁ রানীমা, চলো মতো, আর দেরি করা যাবে না, চলো।
নবীন মশাই, সেজবাবু আর রানীমা আসছেন। নবীন, আমি কি শুনলাম বাবা? কে তোমার কর্মশালা ধ্বংস করে দিয়েছে? জানি না রানীমা, তবে আমার অনেকগুলো শিল্পকর্ম সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। জানেন রানীমা, আমি অনেকগুলো দামি পাথর জোগাড় করেছিলাম, তাই দিয়ে প্রচুর মূর্তি করেছিলাম রানীমা, অনেক কষ্ট করে। যখন গিয়ে দেখলাম চোখের সামনে সেগুলো, মা, নিশ্চয়ই ব্রাহ্মণদের কাজ। এবার একটা চূড়ান্ত নিষ্পত্তি করতেই হবে, নাহলে মন্দিরের কাজ এখনো সম্ভব হবে না। বাবা নবীন, তুমি একটু শান্ত হয়ে বসো, আগে একটু শান্ত হও, একটু একটু জল টল খাও। রানীমা, রানীমা জানেন, ওই রামানন্দ শাস্ত্রী মশাই আমার কর্মশালায় এসেছিলেন, আমায় শাসালেন, বললেন নবীন তোমার এই কাজ করা চলবে না। আমি তখন অত কানে তুলিনি, আমার বোঝা উচিত ছিল যে আমার এই বিরোধিতা ওনারা সহজে মেনে নেবেন না। আমি সত্যি বুঝতে পারিনি বাবা, তোমার এত বড় ক্ষতি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। মা যে কি চাইছে আমি জানি না, কেন বারবার এমন বিপদের মধ্যে পড়ছি আমি তাও জানি না। এখন তো তুমি কইবে, তোমার আর সাহস হচ্ছে না এই কাজ করবার, কইবে তো তুমি। বাবা দেখো, আমি জানি তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, কিন্তু আমি তাও কইবো বাবা, এই কাজ তুমি ছেড়ে দিও না। না না রানীমা, আমি কাজ ছাড়ার কথা বলিনি। আপনি বলেননি বটে, তবে নিশ্চয় সেটাই ভেবেছেন। মা, এ বিষয়ে আমার কিছু বলার আছে। নবীনবাবু শিল্পী মানুষ, যে কাজ করতে গিয়ে ওনার এতগুলো শিল্পকর্ম নষ্ট হয়েছে, সেই কাজ যদি উনি না করতে চান তাহলে ওনাকে জোর করা উচিত হবে না। আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি। মাকে সামলানোর দায়িত্ব আমাদের। আপনি যদি এই কাজ না করতে চান তাহলে স্বচ্ছন্দে বলতে পারে। কাজ ছাড়লে কি আমার এই শিল্পকর্মগুলো ফিরে পাবো সেজবাবু? পাবো না তো, তাহলে কাজ ছাড়ার প্রশ্ন উঠছে কেন? নবীন ভাস্করের শিল্পকর্ম শেষ করে দেওয়া যায়, কিন্তু তার হাতগুলো এখনো শেষ হয়নি। তাই আমি মায়ের মূর্তি গড়ব, এমন মূর্তি গড়ব যে সকলে ধন্য ধন্য করবে। আমি এখানে এসেছি শুধু একটা কথাই বলতে, আমার কর্মশালায় আর কাজ করার সাহস হচ্ছে না, আর দিবারাত্রি তো পাহারা দেওয়া সম্ভব নয়, তেমন লোক বলো আমার নেই। তাই আপনারা যদি দয়া করে আপনাদের এখানে মায়ের মূর্তি গড়ার ব্যবস্থা করে দেন, বড় সুবিধা হয়। তার মানে আপনি পিছু হটছেন না নবীনবাবু? মায়ের দেওয়া বায়না আপনি গ্রহণ করছেন এত কিছুর পরেও? করছি সেজবাবু, করছি। নবীন ভাস্কর কোনো কাজ তার মাঝপথে ছেড়ে দেয় না। যতদিন না মূর্তি গড়া শেষ হবে আমার কাজ চলবে, আমার হাত থামবে না এক মুহূর্তের জন্য। তোমার এত বড় ক্ষতির তা পূরণ আমি করতে পারবো না, কোনোদিনও পারবো না। আর টাকা দিয়ে তো শিল্পকর্ম বিচার করা যায়নি, তবে তোমার এই সাহস, এই নিষ্ঠার কথা আমি মনে রাখবো, কোনোদিনও ভুলবো না বাবা। মতুর, তুমি নবীনের টাকার ব্যবস্থা করো, বাগানের দিকের একখানা ঘর খুলে দাও, সেইখানেই ও মায়ের মূর্তি করবে, আর ওর সুরক্ষার দায়িত্ব আমাদের। তুমি দেখো মতুর, নবীনের সেবা যত্নে যেন কোনো ত্রুটি না থাকে।